শেহজাদের মুগ্ধ দৃষ্টি রৌদ্রবীরের নজর এড়ালো না। রৌদ্রবীরের মাথায় যেন মুহূর্তে আগুন ধরে গেল। তার নিজের জিনিসের উপর অন্য কেভাবে চোখ রাখবে, এটা রৌদ্রবীরের কাছে মৃত্যুর সমান। সে দাঁতে দাঁত চেপে শেহজাদের দিকে এক পা এগিয়ে গেল। তার হাত দুটো মুষ্টিবদ্ধ, কণ্ঠস্বর একদম নিচু কিন্তু ভয়ঙ্কর। শেহজাদ, চোখ নামা। ওর দিকে আর 1 সেকেন্ড তাকিয়ে থাকলে তোর ওই চোখ দুটো আমি উপড়ে ফেলতে দুবার ভাববো না। শেহজাদ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে আরে রেগে যাচ্ছিস কেন? জিনিসটা তো সত্যি দেখার মতো। এমন তেজ সচরাচর দেখা যায় না। রৌদ্রবীর আর ধৈর্য ধরল না। সে শেহজাদের কলার ধরার জন্য হাত বাড়াতে যাবে, ঠিক তখন ইন্তেহা বিরক্তি নিয়ে বলে উঠল, এক হারামজাদার ভাত নাই, আবার তুই কোন কুলাঙ্গার রে? আমার দিকে এমন হা করে তাকায় আসস? হ্যাঁ, জীবনে কি মেয়ে দেখোস নাই, নাকি বাপের জন্মে গালি শোনস নাই? কোনটা? তুইও তো ওই হারামিটার মতোই দেখতে, শালা শান্তি নাই কোথাও। শেহজাদ এবার সত্যি থতমত খেলো। সে ভাবতে পারেনি ইন্তেহা তাকেও ছাড়বে না। রৌদ্রবীরের রাগের আগুন এবার কিছুটা প্রশমিত হয়ে এক বাঁকা হাসিতে রূপ নিল। সে শেহজাদকে উদ্দেশ্য করে বলল, সবার নাতে মান সম্মান থাকতে কেটে পড়, নাহলে আমার হাতে মার খাওয়ার আগে ওর গালিকে হার্ট অ্যাটাক করবি। পুরো দৃশ্যটা বাড়ির বারান্দায় এক কোণ থেকে দেখছিল ভিরান। তার হাতে একটা চায়ের কাপ। রৌদ্রবীরের এই চরম অধিকার বোধ আর শেহজাদের মাঝপথে এসে নাকানি চুবানি খাওয়া দেখে ভিরেনের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে চায়ে একটা চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, ইন্তেহা, তুই আসলেই এক পিস। এই দুজনকে নাচানোর জন্য তোর মধ্যে একটা মেয়েই দরকার ছিল। খেলাটা তো এবার জমে উঠেছে। রৌদ্রবীর বুঝতে পারল না শেহজাদ কেন এখানে এসেছে। সে কিছু বলার আগেই ঠিক সেই মুহূর্তে অন্দরমহল থেকে একদল মানুষের পদধ্বনি শোনা গেল। উত্তপ্ত পরিবেশটা হঠাৎ করে কৃত্রিম সৌজন্যতায় ভরে উঠল। সবার আগে ড্রয়িং রুমের চওড়া বারান্দা দিয়ে বেরিয়ে এলেন মিসেস নীলা। তার মুখে একটু আগে রাগের চিহ্ন নেই, বরং শেহজাদকে দেখে এক চিলতে ধূর্ত হাসি ফুটে উঠেছে। তার পেছন পেছন মিস্টার এহসান, মিস্টার রায়হান এবং মিসেস তানিয়াও বেরিয়ে এলেন। এমনকি জয়নাল চাচা আর তার স্ত্রী ফজিতা খালাও হন্তদন্তের সামনে এসে দাঁড়ালেন। মিসেস নীলা বেশ চড়া গলায় বলে উঠলেন, আরে শেহজাদ যে, কি সৌভাগ্য আমাদের। এসো বাবা, ভেতরে এসো। রোদে দাঁড়িয়ে আছো কেন? শেহজাদ রৌদ্রবীরের দিকে একটা বাঁকা চাহনি ছুড়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে মিসেস নীলাকে সালাম দিল। সে যেন মুহূর্তে অন্য মানুষ হয়ে গেল। রৌদ্রবীর ভ্রু কুচকে দাঁড়িয়ে রইল। তার মধ্যে মুহূর্তেই শান্ত ভাব চলে আসলো। সে সবকিছু তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। সে বুঝতে পারছে তার অগোচরে কিছু একটা হয়েছে। রৌদ্রবীর শার্টের হাতা গুটাতে গুটাতে আর চোখে তাকালো। মিস্টার এহসান গম্ভীর মুখে এগিয়ে এসে বললেন, শেহজাদ, খবর না দিয়ে হঠাৎ, কোনো বিশেষ দরকার? শেহজাদ হাসি মুখে জবাব দিল, আঙ্কেল, ইলেকশনের আগে আপনাদের দোয়া নিতে এলাম। আর আরবির সাথেও তো দেখা হওয়া দরকার, তাই না আরবি? মিস্টার রায়হান আর মিসেস তানিয়াও সৌজন্যমূলক হাসিতে যোগ দিলেন। মিস্টার রায়হান ও বুঝতে পারলেন না কিছু, কিন্তু তিনি কোনো রিয়াক্ট করলেন না। বাড়ির বড়দের এমন আদিক্ষেতা দেখে ইন্তেহা বিরক্তি নিয়ে তাকালো আর বলল, কি বালের নাটক চলছে রে এখানে? কেউ বলবে আমায়? পাশ থেকে তিমির বলল, কথা বলিস না এখন, দেখ কি হয়। আধারও চুপ করে রইল। সিঁড়ির এক কোণ থেকে আভা আর নূর অবাক চোখে তাকিয়েছিল। নূর ফিসফিস করে আভাকে বলল, রৌদ্রবীর ভাইয়ের অপোনেন্ট এখানে কেন? মা কি পাগল হয়ে গেলেন? রৌদ্রবীর ভাই তো এখনই ফেটে পড়বে। আভা শান্ত মুখে বলল, ভাইয়া কোনো কিছু করবে না, এত সহজে তিনি রাগেন না। দেখছো না কি শান্তভাবে দাঁড়িয়ে আছে। এদিকে জয়নাল চাচা আর ফজিতা খালা তো আপ্যায়নে তোড়জোড় শুরু করে দিয়েছেন। ফজিতা খালা হাত কচলাতে কচলাতে বললেন, ওরে বাবা, কত গাড়ি, কত লোকজন, জলদি শরবত নিয়ে আয় রে নূর, বড় মেহমান এসেছে। রৌদ্রবীর স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল এই সাজানো নাটক। সে শেহজাদের দিকে ফিরে শীতল গলায় বলল, স্বাগতম শেহজাদ, তবে মনে রাখিস, মেহমান হয়ে এসে যদি ঘরের রাজনীতিতে না গলাতে চাস তবে বিদায়টা খুব একটা সুখকর হবে না। মিস্টার রায়হান ছেলের কথা শুনে চোখ রাঙালেন, কিন্তু শেহজাদ শুধু হাসলো। এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস যেন পুরো বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ভিরান তখনও বারান্দা থেকে বাঁকা হেসে দেখছিল সব। তার মাথায় কি চলছে বোঝা দেয়। শেহজাদ ড্রয়িং রুমে বেশিক্ষণ বসে থাকার পাত্র নয়। তার নজর সারাক্ষণ বাগানের দিকে, বলা ভালো বাগানে দাঁড়িয়ে থাকা ইন্তেহার দিকে। বড়দের সাথে কুশল বিনিময় চলে সে একটু সুযোগ খুঁজছিল, আর সুযোগ পেয়েই সে উঠে দাঁড়ালো। চাচি, আপনাদের বাগানটা তো বেশ সুন্দর, একটু ঘুরে দেখলে কি খুব অসুবিধা হবে?
মিসেস নীলার অনুমতি নিয়ে সে ধীর পায়ে ইন্তেহার দিকে এগিয়ে গেল। ইন্তেহা তখনও দেয়ালের পাশে দাঁড়িয়েছিল। সে পাশে থাকা জলপাই গাছের কচি পাতা চিবাচ্ছিল আর মোবাইলে রিলস দেখছিল। তার কোনো দিকে খেয়াল নেই। তিমির আর আধার কিছুটা দূরে গিয়ে ফিসফিস করছে। তখনই শেহজাদ গিয়ে ইন্তেহার সামনে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত চাহনি। সে ইন্তেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রৌদ্রবীরের মতো পাথরের সাথে থেকে তোমার এই আগুন তো নষ্ট হয়ে যাচ্ছে। আমার সাথে হাত মিলিয়ে দেখো, এই পুরো এলাকা তোমার পায়ের নিচে থাকবে। বলেই শেহজাদ খুব সন্তর্পণে ইন্তেহার কাঁধে রাখা একগুচ্ছ চুল হাত বাড়ালো। ফ্লার্ট করার এই নোংরা ভঙ্গি দেখে ইন্তেহার বৃত্তি জ্বলে উঠল। সে বিদ্যুৎ গতিতে মাথা উঠিয়ে তাকালো সামনে থাকা শেহজাদের দিকে। তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। কোনো উত্তর না দিয়ে সহসা তার ডান হাতটা উঠে এলো শেহজাদের গালে একটা কষে থাপ্পড় বসানোর জন্য। শেহজাদ শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ইন্তেহা নিজের হাত থামিয়ে নিল। সে মারল না। ইন্তেহা নিজের হাতটা নামিয়ে এনে শেহজাদের একদম চোখের মনির দিকে তাকে এক অদ্ভুত বাঁকা হাসি দিল। সেই হাসিতে শয়তানি ছিল। সে বাঁকা হেসে খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল, তোরে মারলে তো আমার হাতটাই অপবিত্র হয়ে যাবে। মনে রাখিস, তুই যে আগুন নিয়ে খেলার স্বপ্ন দেখছিস, সেই আগুন তুই এখনো চিনিসই নাই। এই দুনিয়াতে সবকিছুর সাথে খেলা যায়, কিন্তু ইন্তেহা ইহসানকে নিয়ে খেলার কথা স্বপ্নেও ভাবিস না। দূরে থাক, নয়তো এমনভাবে ধ্বংস করবো যে তোর চিহ্নটাও খুঁজে পাওয়া যাবে না। শেহজাদের কোনো হেলদোল দেখা গেল না। সে বুঝতে পারল এই মেয়েটা শুধু মুখে গালি দেয় না, এর ভিতরে এমন এক তেজ আছে যা রুদ্রবীর মাহাতাব চৌধুরীর মতোই ভয়ঙ্কর। সে ঠোঁট দুটো ফাঁক করে বলল, ভেরি ইমপ্রেসিভ, আই লাইক ইট। দূর থেকে রুদ্রবীর দেখছিল দৃশ্যটা। তার চোখ শান্ত, কোনো রাগের আভা নেই। ইন্তেহার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আধারা তিমিরও ওর পিছনে গেল। যাওয়ার সময় তিমিরকে বলল, তিমির, এই ড্রেন পরিষ্কার করার লোকটাকে গেট পর্যন্ত আগায় দিয়ে এত দুর্গন্ধের দম বন্ধ হয়ে যাইতেছে। শেহজাদ বাঁকা হেসে ভেতরে চলে গেল। রুদ্রবীর এক ইশারায় আয়ানার হাসিবকে ডেকে নিল। তার কণ্ঠস্বর এখন বরফ শীতল। সে ওদের দিকে তাকিয়ে নিচু স্বরে কমান্ড দিল, ফার্স্টে এই মাদারচোদের আসল দোষ বের কর। 1 ঘন্টার মধ্যে যেন সব তথ্য আমার টেবিলে থাকে, এক চুলো যেন এদিক ওদিক না হয়। আয়নার হাসিব রৌদ্রবীরের এই মূর্তি দেখে আর এক মুহূর্ত দেরি করল না। তারা মাথা নেড়ে নিঃশব্দে বাগানের পেছনের দিক দিয়ে বেরিয়ে গেল। রৌদ্রবীর এবার একা দাঁড়িয়েছে। শেহজাদের যাওয়ার পথের দিকে তাকালো। তার চোখে এখন আগুনের শিখা জ্বলছে। বাতাসের ঝাপটায় তার চুলগুলো কপালে এসে পড়ছে, কিন্তু তার দৃষ্টি স্থির। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজের মনেই এক ভয়াবহ হুঙ্কার ছাড়ল। ইন্ডিয়া দেখে হাত বাড়ানোর কথা স্বপ্নেও ভাবিস না শেহজাদ। যদি ওর একটা পশমস হওয়ার চেষ্টা করিস, তবে এই রৌদ্রবীর মাহাতাব চৌধুরী তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। তুই এখনো জানিস না তুই কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। দূরে বারান্দায় দাঁড়িয়ে ভিরান তখনও এক মনে সবটা লক্ষ্য করছিল। রৌদ্রবীর নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে একটা জ্বলন্ত সিগারেট। মাথার ভেতরের শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। শেহজাদের ওই ধূর্ত হাসি আর ইন্তেহার উপর তার ওই দৃষ্টি বারবার চোখের সামনে ভেসে উঠছে। রৌদ্রবীরের ভেতরে থাকা পশুটা জেগে উঠছে, কিন্তু রৌদ্রবীর এত বছর নিজের মধ্যে যেটা শান্ত করে রেখেছে সেটা সে আর বাহির করতে চায় না। ইন্তেহার জন্য হলেও তাকে শান্ত থাকতে হবে। ড্রয়িং রুমে বসে থাকা শেহজাদ যে বিশাল একটা চাল চেলেছে সেটা রৌদ্রবীর বুঝতে পারছে, আর এই চালে কুঠি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইন্তেহাকে। হঠাৎ পেছনের দরজায় টোকা পড়ার শব্দ হলো। রৌদ্রবীর না ফিরেই গম্ভীর গলায় বলল, খবর এনেছিস? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু ধীর পায়ের শব্দ এগিয়ে এলো। রৌদ্রবীর ভ্রুকুচকে পেছনে ফিরতে দেখলো সামনে ভিরান দাঁড়িয়ে, ঠোঁটের কোণে রহস্যময় আর বাঁকা হাসি। ভিরান খাটের এক কোণে আয়েশ করে বসলো। তার চোখে মুখে এক ধরনের তাচ্ছিল্য মেশানো শান্ত ভাব। রৌদ্রবীর বিরক্ত হয়ে বলল, তুই এখানে কি চাস ভিরান? এখন ফালতু কথা শোনার মুড নেই আমার। ভিরান পকেট থেকে হাত বের করে শান্ত গলায় বলল, মোর তো থাকার কথা না। সে যে হুট করে তোর ডেরায় ঢুকে তোর সবচেয়ে প্রিয় জিনিসের উপর নজর দিয়েছে, আর তুই এখানে দাঁড়িয়ে ধোয়া ছাড়ছিস। রৌদ্রবীরের চোখের মনি জ্বলে উঠল। সে সিগারেটের অবশিষ্টাংশ অ্যাস্ট্রেতে পিষে ফেলে দিয়ে বলল, ওকে আমি দেখে নেব। ভিরান শব্দ করে হেসে উঠল। সেই হাসিটা রৌদ্রবীরের কানে তীরের মতো বিঁধল। বিরক্তি নিয়ে তাকালো সে। ভিরান উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল, দেখার তো অনেক কিছু আছে রুদ্রবীর, কিন্তু তুই কি খেয়াল করেছিস ইন্তেহা তোকে কতটা ঘৃণা করে? তুই ওর জন্য জীবন দিতে পারিস, কিন্তু ও তোকে এক মুহূর্ত সহ্য করতে পারে না। আর শেহজাদ, ও হয়তো তোর মতো পসেসিভ নয়, কিন্তু সুযোগ সন্ধানী। তুই যখন পাহারা দিতে ব্যস্ত, তখন পেছন থেকে এসে ও ঠিকই ছো মারবে। রৌদ্রবীর শান্ত কণ্ঠে বলল। ইন্তিহার দিকে হাত বাড়ানোর সাহস ওর হবে না। ভিরান এবার রৌদ্রবীরের একদম কাছে এগিয়ে এলো। সে রৌদ্রবীরের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, বেশি কনফিডেন্স ভালো না। তুই ভাবছিস ইন্তেহা তোর, কিন্তু ইন্তেহা আসলে কারো নয়। ও বনবাতাসের মতো,
যার জন্য এত কিছু করছিস, এত রক্ত গরম করছিস, দেখিস আবার তাকে না ছো মেরে অন্য কেউ নিয়ে নেয়, তখন তোর এমপি গিরি আর ক্ষমতা দিয়ে ছাইও পাবি না। রৌদ্রবীরের ভিরানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। ভিরান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে পেছনে না ফিরেই বলল, আমাকে দিয়ে যেভাবে খেলেছিস, তোকে নিয়ে না আবার অন্য কেউ খেলে। রৌদ্রবীর বাঁকা হেসে বলল, তাকে নিয়ে খেলার হলে তুই এত সহজে খেলা থেকে বাইরে হতে পারিস না। এই রৌদ্রবীর মাহাতো চৌধুরী এত কাঁচা খেলোয়াড় না। বারান্দার এক কোণে বেশ আসর জমেছে। ইন্তেহা, তিমির আর আধারের সাথে যোগ দিয়েছে নূর আর আভা। তিমির খেয়াল করলো আভা বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে, কিন্তু তিমির তাকালে সে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। আভারের লুকোচুরি তিমিরের অজানা নয়। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তিমির ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, অনেক রাত হলো নূর। আভা, তোমরা এবার ভেতরে যাও, যাও ঘুমিয়ে পড়ো। নূর বাধ্যমের মতো উঠে দাঁড়ালো, কিন্তু আভা একটু ইতস্তত করছিল। তিমির আবার কড়া চোখে তাকাতেই আভা দীর্ঘশ্বাস ফেলে নূরের সাথে ভেতরের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় আভা শেষবারের মতো একবার তিমিরের দিকে তাকালো, যে দৃষ্টিতে অনেক না বলা অভিমান ছিল। আধার হাই তুলে বলল, আমিও যাই রে, কিন্তু শরীরটা আজ চোথ দিচ্ছে না। তুই রুমে যা। রৌদ্রবীর ভাই যেভাবে ক্ষেপে আছে, কখনই সে আবার ওয়ার্ল্ড ওয়ার শুরু করে তার ঠিক নেই। ইন্তেহা কিছু বলল না। তার শরীরটাও বড্ড ক্লান্ত আজকে। সে হাই তুলতে তুলতে নিজের রুমের দিকে হাঁটা দিল। করিডোরটা আজ অস্বাভাবিক অন্ধকার। জয়নাল চাচা হয়তো মেন লাইটটা অফ করে দিয়েছেন। ইন্তেহা নিজের রুমের দরজার সামনে পৌঁছে যখন তালার দিকে হাত বাড়ালো, ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত এসে তার মুখটা চেপে ধরল। ইন্তেহা কিছু করার সুযোগও পেল না। মুহূর্তের মধ্যে তাকে পাজা কোলে করে কেউ একজন একটা রুমের ভেতর নিয়ে গেল। ইন্তেহা কিছু বুঝে ওঠার আগেই দেখলো সে একটা অন্ধকার ঘরে। ব্যক্তিটি অত্যন্ত ক্ষিপ্ততার সাথে তাকে বিছানায় ছুঁড়ে ফেললো। ইন্তেহা চিৎকার করতে চাইল, কিন্তু ব্যক্তিটি শক্ত হাতের চাপে তার মুখ থেকে শুধু অস্ফুট গোঙানি বের হলো। মুহূর্তে এর মধ্যে ব্যক্তিটি ড্রয়ার থেকে দড়ি বের করে ইন্তেহার পুরো শরীর শক্ত পেঁচিয়ে বেঁধে ফেললো। ইন্তেহা ছটফট করছিল, তার চোখে মুখে আগুনের হলকা বেরোচ্ছে। ঘরের কোণে থাকা ডিম লাইটের আবছা আলোয় সে দেখলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, রৌদ্রবীর মাহাতাব চৌধুরী। রৌদ্রবীরের পরনের সাদা শার্টটা এখন কিছুটা কুচকানো, কপালে লেপ্টে আছে ঘাম আর চুলগুলো অবিন্যস্ত। তার চোখে কোনো শয়তানি খেলা করছে। রাগে ইন্তেহার মাথা ফেটে যাচ্ছে। রৌদ্রবীর তাকে এরকম করে কেন নিয়ে এলো? ইন্তেহা বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করতে করতে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে উঠল, এই লুচ্চা, তোর এত বড় সাহস! আমায় বেঁধে রেখেছিস কেন তুই? হ্যাঁ, তোরে পাইলে আজ আমি জ্যান্ত চিবায়া খামো। খুল বলছি বাঁধন, হারামি কোথাকার। রৌদ্রবীর কোনো কথা বলল না। সে ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি জুড়িয়ে ড্রয়ার থেকে একটা ভাঁজ করা স্ট্যাম্প পেপার আর একটা স্ট্যাম্প প্যাড বের করলো। ইন্তেহার অগণিত গালিগালাজ যেন তার কানেই ঢুকছে না। সে ধীর স্থিরভাবে ইন্তেহার হাত একটা টেনে ধরলো। ইন্তেহা হাত ছাড়ানোর জন্য লাথি মারার চেষ্টা করলো, কিন্তু রৌদ্রবীর নিজের হাঁটু দিয়ে ইন্তেহার পা দুটো চেপে ধরলো। এরপর ইন্তেহার নাকে মুখে কিছু একটা স্প্রে করলো। ইন্তেহা কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখলেও আর না পেরে নিঃশ্বাস নিতেই ওর কিরকম জানি সব গুলিয়ে উঠলো। সে সব কিছু ঝাপসা দেখতে লাগলো, কিন্তু তবুও তার মাথা গরম কমলো না। ইন্তেহার রাগের মাথায় আগুন জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি করলি এটা? হ্যাঁ, পাগল হয়েছিস নাকি? ইন্তেহা সমানে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, যদিও তার সবকিছু ঝাপসা লাগছিল। রৌদ্রবীর ইন্তেহাকে কোনো পাত্তা না দিয়ে জোর করে ইন্তেহার বুড়ো আঙ্গুলে নীলকালি মাখিয়ে নিল। এরপর খটখটে সেই স্ট্যাম্প পেপারে নির্দিষ্ট জায়গায় একটা টিপসই নিয়ে নিল। কাজটা শেষ করে সে কাগজটা সন্তর্পণে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিল। ইন্তেহা অবাক হয়ে তাকালো। সে আপ্রাণ চেষ্টা করেছিল যাতে রৌদ্রবীর এটা না করতে পারে, কিন্তু সে রৌদ্রবীরের শক্তির সাথে পেরে ওঠেনি। রাগে ফেটে পড়া ইন্তেহা বলল, কি নিলে এটা? চোর! তুই আমার টিপসই চুরি করলি? তোরে তো আমি কোর্টে দাঁড় করাবো। তোর এমপি টিকিট আমি ইন্তেহার কথা শেষ করার আগেই রৌদ্রবীর বিরুদ্ধে পাশ থেকে একটা চওড়া স্কচ টেপ ছিঁড়ে সরাসরি ইন্তেহার মুখে লাগিয়ে দিল। মুহূর্তে ইন্তেহার সব ধারালো গালিগালাজ গলার ভেতরেই আটকে গেল। সে এখন শুধু চটফট করছে আর বড় বড় চোখ করে রৌদ্রবীরকে গিলে ফেলার চেষ্টা করছে। রৌদ্রবীর বিছানার পাশে রাখা চেয়ারটায় ধপ করে বসে পড়ল। সে পকেট থেকে সিগারেট বের করতে গিয়েও থেমে গেল। ইন্তেহার লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে সে নিচু স্বরে হাসলো। তারপর ইন্তেহার কপালে ঝুলে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, একটু চুপ কর শালি, সারাদিন অনেক চিল্লাইছিস, তোকে তোর জ্যান্ত খেয়ে ফেলছি না। এরপর একটু থামলো। ইন্তেহার চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে বলল, সময় হলে খাবো।
ইন্তেহা রৌদ্রবীরের কথা শুনে অগ্নি চোখে তাকালো ওর দিকে। চোখ দিয়ে রৌদ্রবীরকে ভস্ম করে দিতে চাইছে, বেচারা কিছু করতেও পারছে না। রৌদ্রবীরের ভীষণ হাসি পেল মনে মনে। সে ইন্তেহাকে এতটা অসহায় কখনো দেখেনি। বেচারি চেয়েও গালি দিতে পারছে না, রৌদ্রবীরকে মারতে পারছে না। রৌদ্রবীর ভাবছে এই মেয়ের হাত পা যদি এখন খোলা থাকতো তাহলে তার কী অবস্থা হতো। তার চুলগুলো আর মাথায় থাকতো না, হয়তো তার ভবিষ্যৎটাই নষ্ট করে দিত। যেই জিনিস এই মেয়ে, রৌদ্রবীরের ভাবনার মাঝে ইন্তেহার চোখ বন্ধ হয়ে আসে। ইন্তেহা ঘুমের দেশে পাড়ি জমায়। ঘুমন্ত ইন্তেহাকে দেখে রৌদ্রবীর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, শেহজাদ তো দূরে থাক, তুইও আমার থেকে নিজেকে আলাদা করতে পারবি না। যে সোজা আঙ্গুলে ঘি তুলতে দিবি না হারামজাদি, তাই আঙ্গুলটা একটু বাঁকা করতে হলো। কথাটা বলে রৌদ্রবীর তার দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় শুধু বলে গেল, রাতটা এখানেই থাক, সকালে যখন মেজাজ ঠান্ডা হবে তখন এসে দড়ি খুলে দেব। রৌদ্রবীর ঘর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে গিয়ে বসলো। ইঞ্জিন স্টার্ট দিয়ে সে ঝড়ের গতিতে গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত গুদাম ঘরটার দিকে ছুটলো। জায়গাটা নির্জন, চারিদিকে ঘন বাঁশবাগান আর জঙ্গল। গ্রামবাসীরা দিনের বেলাতেও এদিকে খুব একটা আসে না। গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল আয়ান আর হাসিফ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। রৌদ্রবীর গাড়ি থেকে নেমে এক পা দিয়ে লুঙ্গিটা একটু উঁচু করে হাত দিয়ে ধরে ফেললো। এরপর বড় বড় পায়ে ভেতরে ঢুকলো। ভেতরে একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে একটা লোককে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। লোকটার মাথায় কালো কাপড় পরানো। রৌদ্রবীর ভেতরে ঢুকতে আয়ান লোকটার মাথার কাপড়টা এক ঝটকায় খুলে দিল। লোকটা ভয়ে কাঁপছে, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। শেহজাদের বিশ্বস্ত লোক হিসেবে একে রৌদ্রবীর আগেও কয়েকবার দেখেছে। রৌদ্রবীর কোনো তাড়াহুড়া করলো না। সে ঘরের কোণে থাকা একটা পুরনো কাঠের চেয়ার টেনে লোকটার ঠিক সামনে বসলো। বসার আগে সে তার ধবধবে শার্টের নিচের অংশটা একটু সামলে নিয়ে নিজের পরনের লুঙ্গির এক কোণা টেনে ধরে বল, যেন ঝুলো না লাগে। এরপর অত্যন্ত আয়েশ করে এক পায়ের উপর অন্য পা তুলে বসলো। তার বসার ভঙ্গিতে দম্ভ ফুটে উঠল। আয়ান পাশ থেকে একটা সিগারেট ধরিয়ে রৌদ্রবীরের হাতে দিল। রৌদ্রবীর গভীর একটা টান দিয়ে ধোঁয়াটা সরাসরি লোকটার মুখের উপর ছাড়লো। ধোঁয়ার কুণ্ডলিতে লোকটা কাশতে শুরু করলে রৌদ্রবীর বাঁকা হেসে নিচু স্বরে বলল, কি রে, চিনতে পারছিস নাকি? শেহজাদের সাথে থাকতে থাকতে স্মৃতিশক্তিও কমে গেছে। শেহজাদ তোকে পাঠিয়েছে ইন্তিয়ার উপর নজর রাখতে, তাই না? লোকটা তোতলাতে তোতলাতে বলল, না না ভাই, আমি তো জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রৌদ্রবীর হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। সিগারেটের ছাইটা লোকটার পায়ের কাছে ফেলে দিয়ে ঠান্ডা গলায় বলল, মিথ্যা বলে আমার মেজাজ খারাপ হয়, আর আমার মেজাজ খারাপ হলে হাফিজ কি করে সেটা তো তুই ভালো করেই জানিস। হাসির পাশ থেকে একটা ধারালো ছুরি বের করে টেবিলের উপর শব্দ করে লাগলো। রৌদ্রবীর পা নাড়াতে নাড়াতে লোকটার চোখের মনির দিকে তাকিয়ে আরো শান্ত গলায় বলল, এবার বল, শেহজাদ আসলে কি যাচ্ছে? ইন্তিয়ার উপর ওর এত নজর কেন? 10 সেকেন্ডের মধ্যে সব সত্য বের করবি, না হলে তোর এই জিব্বাটা দিয়ে আর কখনো কথা বলতে পারবি না। পুরো ঘরটা এক নিস্তব্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ল। রৌদ্রবীরের চোখের স্থির দৃষ্টি আর পায়ের উপর পা তুলে বসার এই শান্ত মূর্তি দেখে লোকটার অন্তরাত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারল আজ রাতে তার রক্ষা নেই। হাসিফ ছুরির ফলার উপর আঙ্গুল বুলাতে শুরু করলো। সেটা দেখে এই লোকটা আর নিজেকে সামলাতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠে বলতে শুরু করলো, ভাই আমারে মাইরেন না, আমি সব বলতেছি। শেহজাদ আসলে ইন্তেহা আপুকে শুধু নজরদারি করতে চান না, উনি ওনাকে বিয়ে করার প্ল্যান করেছে। কথাটা শুনে রৌদ্রবীরের চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কিন্তু মুখে কোনো ভাবান্তর হলো না। সে শুধু সিগারেটের ধোঁয়াটা আরেকবার ছাড়লো। লোকটা হাঁপাতে হাঁপাতে আবারও বলল, শেহজাদ ভাই ধারণা, ইন্তেহা আপনাকে ঘরে তুললে আপনার অর্ধেক শক্তি এমনিতেই শেষ হয়ে যাবে। সব শুনে রৌদ্রবীর কিছুক্ষণ চুপ করে রইল। ও বাইরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতরের ওই লোকটার কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আয়ান আর হাসিফ একে অপরের দিকে তাকালো। তারা জানে রৌদ্রবীর যখন এমন শান্ত থাকে তখনই সে সবচেয়ে বেশি ভয়ানক। রৌদ্রবীর লোকটার দিকে তাকিয়ে ঠোঁটের কোনো একটা শীতল বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে একরকম তাচ্ছিল্য। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার লুঙ্গির কোণাটা ঠিক করলো। তারপর হাসিফকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, শুনলি তো, ওই সাউয়ার পোলা নাকি আমার ঘরে শীত কেটে চোর হওয়ার স্বপ্ন দেখছে। সে আবারও লোকটার দিকে ফিরল। তার সেই বাঁকা হাসিটা তখনও মুখে লেগে আছে। রৌদ্রবীর ধীর গলায় বলল, শেহজাদকে গিয়ে বলবি সে যেন বিয়ের শেরওয়ানিটা একটু ভালো করে বানায়, কারণ ওটা পরে তাকে কবর নামাতে হবে যদি ইন্তেহাকে সে বিয়ে করতে চিন্তা করে।
রৌদ্রবীর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। পেছন থেকে লোকটার বিকট চিৎকার ভেসে আসতে লাগলো। পরের দিন সকালে তিমির আর আধার ইন্তেহার রুমের সামনে গিয়ে কয়েকবার নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। আধার ভ্রু কুচকে বলল, কিরে তিমির, কিন্তু কি এর মধ্যেই ঘুমিয়ে কাদা হয়ে গেল? দরজা তো ভেতর থেকে লক করা না, ঠেলতেই খুলে গেল। তারা ভেতরে ঢুকে দেখলো বিছানা একদম খালি, চাদর টান টান করা, বালিশগুলো সাজানো। ইন্তেহা রুমে নেই। তিমিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে নিচু স্বরে বলল, এই মেয়েটা কি আবার ছাদে গেল নাকি? ওর তো ঠিক নেই। এই রাতে ভূত হয়ে ঘুরে বেড়ানোর ওর পুরনো অভ্যাস। তারা ছাদ, বাগান, এমনকি রান্নাঘর পর্যন্ত খুঁজে দেখলো। নূর আর আভাও ঘুম থেকে জেগে বের হয়ে এলো। নূরের চোখে ঘুম ঘুম ভাব থাকলেও কণ্ঠে উদ্বেগ। ভাইয়া, ইন্তাপুকে পাওয়া যাচ্ছে না মানে কি? ও তো আমাদের সাথেই ভেতরে এলো। আধার বিরক্ত হয়ে বলল, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, শুধু রৌদ্রবীর ভাই আর বিরান ভাইয়ের রুম বাকি। কিন্তু সেখানে কেন যাবে? পাগল নাকি? ঠিক তখনই সদর দরজা দিয়ে রৌদ্রবীরকে ঢুকতে দেখা গেল। তার পরনে সাদা শার্টের হাতা গুটানো, চোখে মুখে এক ধরনের ক্লান্ত ভাব। তাকে দেখে আভা দৌড়ে সামনে গেল। আভা কাপা গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া, আমরা সারা বাড়ি খুঁজেও ইন্তেহাকে পাচ্ছি না। ও কি আপনার সাথে বের হয়েছিল? রৌদ্রবীর সিঁড়ির গোড়ায় এক মুহূর্ত থামলো। তার দৃষ্টি আবার উপর স্থির হলো, কিন্তু সেখানে কোনো উদ্বেগ নেই। সে অত্যন্ত শান্ত এবং শীতল গলায় বলল, না। রৌদ্রবীর মিথ্যা বলে না, সে সঠিক জবাবই দিয়েছে। ইন্তেহা তো রৌদ্রবীরের সাথে বাহিরে বের হয়নি। রৌদ্রবীর আভাকে বলে সে পা বাড়ালো নিজের রুমের দিকে। রৌদ্রবীরের এই চরম উদাসীনতা দেখে তিমির আর আধার একে অপরের দিকে তাকালো। তারা জানে রৌদ্রবীর অত্যন্ত সিরিয়াস ইন্তেহার ব্যাপারে, এতটা নির্বিকার হতে পারে না। পেছন থেকে বিরান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হাতে তখনও সেই চায়ের কাপ, যা এখন ঠান্ডা হয়ে গেছে। সে বাঁকা হেসে রৌদ্রবীরের যাওয়ার পথের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, কি রে রৌদ্রবীর, তুই সত্যি জানিস না ও কোথায়? তোর মতো মানুষ যার উপর নজর রাখে, সে কি এত সহজে হাওয়া হয়ে যেতে পারে? নাকি তুই নিজে হাওয়া করে দিয়েছিস? রৌদ্রবীর সিঁড়ির মাঝপথে একবার থমকে দাঁড়ালো। সে পেছনে ফিরল না, কিন্তু তার কাঁধের পেশিগুলো শক্ত হয়ে উঠল। ভিরানের কথার কোনো উত্তর না দিয়ে সে আবারও হাঁটতে শুরু করলো। ভিরান চায়ে শেষ চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, খেলোয়াড় হিসেবে তুই আসলেই বস রৌদ্রবীর। রৌদ্রবীর নিজের রুমে ঢুকে দরজাটা নিঃশব্দে ভেতর থেকে আটকে দিল। জানালার ভারী পর্দাগুলো টেনে দেওয়াতে ঘরের ভিতর এখনো ভোরের একটা মায়াবী আধার লেগে আছে। বিছানার উপর ইন্তেহা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। স্প্রের প্রভাবে ওর শরীরটা নিস্তেজ হয়ে আছে, কিন্তু ঘুমের ঘোরেও ওর কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ। হয়তো অবচেতন মনেও ও রৌদ্রবীরকে গালি দিচ্ছে। রৌদ্রবীর ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো, অত্যন্ত সাবধানে, যেন বিন্দু মাত্র শব্দ না হয়। সে ইন্তেহার শরীরের শক্ত বাঁধনগুলো একে একে খুলে দিল। দড়ির ঘর্ষণে ইন্তেহার ফর্সা কবজিতে হালকা লালচে দাগ বসে গেছে। রৌদ্রবীর নিজের তপ্ত হাতে তালু দিয়ে সেই দাগগুলো আলতো করে ছুঁয়ে দিল। ওর স্পর্শে ইন্তেহা একবার নড়ে চড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। রৌদ্রবীর বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। গত কয়েক ঘন্টার ক্লান্তি আর দুশ্চিন্তা যেন এই একটা মুখ দেখে কর্পূরের মতো উড়ে গেল। ও এক মনে অপলক তাকিয়ে রইল ইন্তেহার দিকে। দিনের আলোয় যে মেয়েটা তুবড়ির মতো গালি ছড়ে, যার চোখের চাউনিতে সবসময় যুদ্ধের ঘোষণা থাকে, ঘুমের ঘরে সে যেন একদম অন্য মানুষ। ভোরে শিশির ভেজা কোনো বুনো ফুলের মতো স্নিগ্ধ আর শান্ত। ইন্তেহার এলোমেলো ছোট ছোট চুলগুলোর কপালে আর গালে লেপটে আছে। রৌদ্রবীর নিজের লম্বা আঙ্গুল দিয়ে খুব সন্তর্পণে সেই চুলগুলো কানের পিছে গুজে দিল। ওর আঙ্গুল ইন্তেহার গাল স্পর্শ করতে রৌদ্রবীরের ভেতরটা কেমন জানি শিরশির করে উঠল। এই সেই মেয়ে যার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত। এই সেই অবাধ্যতা যাকে ও নিজের শৃঙ্খলের বাধায় শপথ নিয়েছে। ইন্তেহার বুকটা নিয়মিত উঠানামা করছে। রৌদ্রবীর ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ওর ঠোঁটের কোনো একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কাল রাতে যে টিপসইটাও নিয়েছে সেটা কেবল একটা কাগজ নয়, সেটা ইন্তেহাকে নিজের করে নেওয়া চূড়ান্ত দলিল। ও জানে ঘুম ভাঙলে ইন্তেহা এই ঘর জ্বালিয়ে দিবে, হয়তো রৌদ্রবীরকে মেরেই ফেলবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। দিন শেষে এই মেয়েটা কেবল ওর। রৌদ্রবীর বিড়বিড় করে নিজের মনেই বলল, খুব জেদ তোর না? এই রৌদ্রবীর মাহাতব চৌধুরীর হাত থেকে তোকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই। তুই আমার ইন্তেহা, শুধু আমার। সে ইন্তেহার হাতের তালুটা নিজের গালে চেপে ধরল। ইন্তেহার হাতটা শীতল, আর রৌদ্রবীরের শরীর যেন আগুনের মতো তপ্ত। ও চোখ বন্ধ করে এই প্রশান্তিটুকু অনুভব করতে লাগলো। মুগ্ধতা যেন কাটতে চায় না। রৌদ্রবীর ইন্তেহার কপালে খুব সাবধানে একটা দীর্ঘ চুমু খেলো। কিছুক্ষণ পর রৌদ্রবীর অত্যন্ত সাবধানে ইন্তেহাকে পাজা করে তুলে নিল। ওষুধের প্রভাবে ইন্তেহা গভীর ঘুমে আচ্ছন্ন। তার কপালে জমে থাকা অবিন্যস্ত চুলগুলো
রৌদ্রবীরের নিঃশ্বাসে দুলছে। রৌদ্রবীর ধীর পায়ে পেছনের সিঁড়ি দিয়ে ইন্তেহার রুমের দিকে এগোলো। তাকে কেউ দেখে ফেলার সুযোগ নেই, কারণ বাড়ির সবাই এখন বাইরের বাগান আর গ্রামের রাস্তায় তাকে খুঁজতে ব্যস্ত। দেখলেও রৌদ্রবীরের কিছু যায় আসে না। ইন্তেহার নরম দেহটা বিছানায় শুইয়ে দিয়ে রৌদ্রবীর এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এরপর রৌদ্রবীর ইন্তেহার রুমের দরজাটা টেনে দিয়ে করিডোরে বের হতেই দেখলো সামনেই দাঁড়িয়ে শেহজাদ। শেহজাদ হয়তো কোনো কাজে দোতলায় এসেছিল, কিন্তু রৌদ্রবীর ইন্তেহার রুম থেকে বের হতে দেখে তার চোখ দুটো সরু হয়ে গেল। সে প্রচণ্ড বিস্ময় আর সন্দেহ নিয়ে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু রৌদ্রবীরের কোনো ভাবান্তর দেখালো না। সে শেহজাদকে একদম পাত্তা না দিয়ে অত্যন্ত দম্ভের সাথে শার্টের হাতা ফোল্ড করতে করতে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তার সেই নির্বিকার ভঙ্গি শেহজাদের মনে বিষ ঢেলে দিল। কিছুক্ষণ পর ইন্তেহার ঘুম ভাঙলো। তার মাথায় তখনও হালকা ঝিমঝিম ভাব। সে উঠে বসে আড়মোড়া ভেঙে রুম থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সে দেখলো পুরো ড্রয়িং রুম লোকে লোকারণ্য। বাড়ির বড়দের মুখ থমথমে। নূর আর আভা চুপচাপ বসে আছে। তিমির আর আধার পায়চারি করছে চিন্তিত হয়ে। ইন্তেহা হামি দিতে দিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? তোরা সবাই এভাবে মরা কান্না কাচ্ছিস কেন? কেউ কি মরেছে? ইন্তেহার কণ্ঠস্বর শুনে সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে, এমন অবাক হলো সবাই। নূর দৌড়ে এসে ইন্তেহাকে জড়িয়ে ধরলো। আভাও পাশে এসে দাঁড়ালো। ইন্তেহা বিরক্ত হলো ওদের এত আহ্লাদ দেখে। আপু, তুই কোথায় ছিলি? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। নূর বলল। নূরের কথা শুনে ইন্তেহার গতরাতে সেই ঝাপসা স্মৃতিগুলো হঠাৎ বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। সে দড়ি দিয়ে বাঁধা মুখে স্কচটেপ আর রৌদ্রবীরের শান্ত চেহারা সব মনে পড়ে গেল তার। তবে সে কিছুক্ষণের জন্য চিন্তা করলো এটা কি স্বপ্ন নাকি সত্যি, কারণ তার স্পষ্ট কিছু মনে নেই। শুধু এইটুকু মনে আছে রৌদ্রবীর তাকে ধরে নিয়ে গেছিল। এরপর কোন কাগজে টিপসই নিয়েছে নাকি না স্পষ্ট মনে পড়ছে না তার। ইন্তেহার মাথা ঝিমিয়ে উঠল। সে কিছুতে মনে করতে পারছে না। ইন্তেহা নিজের উপর বিরক্ত হয়ে বলল, কিছু মনে কেন পড়ছে না? ধুর। কিন্তু যতটুকু মনে এসেছে এতেই তার রক্ত টকবক করে ফুটে উঠল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। সে ডানে বামে তাকিয়ে দেখলো কোনায় একটা লম্বা ঝাড়ু রাখা। মুহূর্ত চিন্তা না করে ইন্তেহা সেই ঝাড়ুটা হাতে তুলে নিল। তার চোখে এখন রণমূর্তি। সে পাগলের মতো চিৎকার করে উঠল, রুদ্রবীর, ওই হারামজাদা কোথায়? হ্যাঁ, আজকে হয় ওর একদিন, না হয় আমার একদিন। ওই জানোয়ারটাকে আজ আমি ঝাড়ু পেটা করে তক্তা বানাবো। বলে সে ঝাড়ু উঁচিয়ে রৌদ্রবীরের রুমের দিকে দৌড় দিল। কিন্তু থাম, কি করছিস সেই সব? আধা রাতে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ইন্তেহার রাগ নিয়ন্ত্রণের বাইরে। ছাড় শালা আমায়। পুরো বাড়িতে আবারও এক লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। শেহজাদ নিচ থেকে দাঁড়িয়ে ইন্তেহার এই রুদ্রমূর্তি দেখে এক ধূর্ত হাসি দিল, আর ভিরান তার চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে ভাবলো, খেলা তো এবার ক্লাইম্যাক্সে পৌঁছেছে। উফ, আই লাইক ইট। চৌধুরী বাড়ির শান্ত পরিবেশটা মুহূর্তে এক রণক্ষেত্রে পরিণত হলো। ইন্তেহা হাতের ঝাড়ুটা শক্ত করে ধরে উন্মাদের মতো রৌদ্রবীরের রুমের দরজার সামনে গিয়ে পৌঁছালো। বড়রা নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মিস্টার এহসান বা মিস্টার রায়হান ঝড়ের সামনে দাঁড়াতে চাইলেন না। মিসেস নীলা আর মিসেস তানিয়াও এগোলেন না, কারণ তারা ইন্তেহার গালিকে ভয় পান ভীষণ। মেয়েটার মুখটা খুবই খারাপ। কাকে কি বলতে হয় সেই বোধটুকু লোপ পায় ওর মাথায় রাগ উঠলে। ইন্তেহার পিছু পিছু আধার, তিমির, আয়ান, হাসিব, আভা আর নূরও এলো। ইন্তেহা রৌদ্রবীরের রুমের সামনে এসে দরজায় লাথি আর ঝাড়ুর বাড়ি মারতে মারতে চিৎকার করতে লাগলো, বের হ, এখন ঘর থেকে বের হ। কাল রাতে অনেক বীরত্ব দেখাইছিস না? এখন কই গেল তোর বীরত্ব? আমি তোর পেছন দিয়ে ঢুকাই দিব, বেয়াদব। তিমির আর আধার ইন্তেহার দুই হাত ধরার চেষ্টা করলো, কিন্তু রাগে ইন্তেহার গায়ে যেন আজ অসুরের শক্তি। নূর বলল, আপু প্লিজ শান্ত হও, সবাই দেখছে তো। আভাও যোগ করলো, আপু এভাবে চিল্লাপাল্লা করো না, ভাইয়া রেগে গেলে কিন্তু বিপদ হবে। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আয়ান আর হাসিফ একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারা জানে রৌদ্রবীরের মেজাজ কোন স্তরের, আর ইন্তেহার এই রাগ তাদের কাছে বিনোদনের মতো লাগছে। হাসিফ নিচু স্বরে বলল, আজ ভাইয়ের কপালে শনি আছে রে আয়ান। আধার ইন্তেহাকে টানতে টানতে বলল, তিমিরও শান্ত কণ্ঠে বলল, ইন্তেহা, রৌদ্রবীর তোর থেকে বড়, বেয়াদবি করিস না। কিন্তু কে শুনে কার কথা। ঠিক সেই মুহূর্তে খট করে শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে রৌদ্রবীর বেরিয়ে এলো। সে মাত্রই শাওয়ার থেকে বেরিয়েছে। তার সুঠাম দেহটা এখনো ভেজা, গায়ে এক ফোঁটা সুতোও নেই। কোমর থেকে নিচ পর্যন্ত শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। কাঁধে ছোট একটা তোয়ালে দিয়ে সে বিরক্ত মুখে মাথা মুছছিল। দরজা খোলার সাথে সাথে ইন্তেহার ঝাড়ুটা রৌদ্রবীরের বুকের কাছে গিয়ে থেমে গেল। রৌদ্রবীরের এই অর্ধনগ্ন আর বিধ্বংসী রূপ দেখে মুহূর্তের মধ্যে পুরো করিডোর নিস্তব্ধ হয়ে গেল। রৌদ্রবীরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। গাঢ় কুচকুচে কালো চোখের মনি ফর্সা মুখে আলাদা সৌন্দর্য তৈরি করেছে।
ইন্তেহা কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল। রৌদ্রবীর ইন্তেহার দৃষ্টি দেখে বাঁকা হাসলো। রৌদ্রবীরকে এভাবে দেখে আভা আর নূর সাথে সাথে দুই হাত দিয়ে চোখ ঢেকে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। তিমি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছিস তুই কালকে? ইন্তেহা এরকম করছে কেন? আধার নিজের মুখে হাত দিয়ে বলল। হোয়াট আ বডি চেয়ার। হাসিব আধারের কথা শুনে বলল। হোয়াট আই ইংলিশ ইয়ার। আয়ান হেসে দিল। রৌদ্রবীর নির্বিকার। সে তিমিরের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এরপর সে ভ্রু কুচকে ভেজা চুলে হাত বুলিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, কি হয়েছে? সকালে কি বাড়িতে ঝাড়ু দেওয়ার লোক কম পড়েছে যে তুই নিজেই ডিউটি শুরু করলি? কোন শালার এত বড় সাহস যে তোর মতো গালিবেদের হাতে ঝাড়ু ধরিয়ে দিল? রৌদ্রবীরের এই রূপ দেখে ইন্তেহা মুহূর্তের জন্য থমকে গেল, পরক্ষণে আবার জ্বলে উঠল। সে ঝাড়ুটা রৌদ্রবীরের পেটের কাছে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা জানোয়ার, কাল রাতে আমার সাথে ওই নাটক কেন করলি? হ্যাঁ, ওই কাগজে কি করেছিস তুই? রৌদ্রবীর এক পা এগিয়ে এলো। সে ইন্তেহার ঝাড়ুটা তোয়াক্কা না করে ওর একদম মুখের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সব কথা কি সবার সামনে শুনতে চাস, নাকি ভেতরে এসে কাল রাতের বাকি কাজটা শেষ করবি? রাগে ইন্তেহার পায়ে রক্ত মাথায় উঠে যাচ্ছে। রৌদ্রবীরের গায়ের পারফিউম আর শরীরের ঘ্রাণ তাকে আরো বেশি অস্থির করে তুলছে। সে ঝাড়ু দিয়ে একটা বাড়ি মারতে যাবে, কিন্তু রৌদ্রবীর বিদ্যুৎ বেগে তার হাতটা চেপে ধরলো। পেছন থেকে আভা চিৎকার করে বলল, ভাইয়া দয়া করে জামাটা তো অন্তত পরো, আমরা তো এখন এখানেই আছি। রৌদ্রবীর বাঁকা হেসে ইন্তেহার দিকে তাকিয়ে বলল, বেয়াদব মেয়ে, চোখনামা। খুব তো দেখতেছিস, খাওয়ার ইচ্ছা আছে নাকি? ইন্তেহার রাগ তখন সপ্তম আকাশে। রৌদ্রবীরের ওই নির্লজ্জ কথা শুনে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। হাতের ঝাড়ুটা একপাশে ছুড়ে দিয়ে সে সোজা রৌদ্রবীরের মেন পয়েন্ট লক্ষ্য করে এক সজোরে লাথি চালানোর চেষ্টা করলো। কিন্তু রৌদ্রবীর মাহাতাব চৌধুরী এত কাঁচা খেলোয়াড় নয়। তার থেকে ইন্তেহারকে বেশি কেউ জানে না। হাড়ে হাড়ে চিনে সেই মেয়েকে। সে মুহূর্তের মধ্যে শরীরটা একটু সরিয়ে নিল। ফলে ইন্তেহার লাথিটা লক্ষ্যভ্রষ্ট হলো। ইন্তেহার এহেন কাণ্ডে রৌদ্রবীরের কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। সে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলে উঠল, কি করছিস হারামজাদি? পাগল হয়েছিস? নিজের ভবিষ্যৎ নিজে কেন নষ্ট করছিস? বেয়াদব মেয়ে, সারা জীবন সন্তানহীন থাকতে চাস নাকি? তিমির বিরক্ত হলো। রৌদ্রবীর পারেও বটে। মেয়েটা রেগে যায় আর রৌদ্রবীরও রাগায়। আধার হা করে তাকিয়ে রইল। আভা আর নূর লজ্জায় পড়ে গেল, কিন্তু ইন্তেহার কোনো লজ্জায় লাগলো না। ইন্তেহা এই কথায় আরো বেশি ক্ষিপ্ত হয়ে গিয়ে বলল, আমার ভবিষ্যৎ? তোর মতো জানোয়ারের সাথে আমার আবার কিসের ভবিষ্যৎ রে? তোরে তো আজ আমি পুরুষত্বহীন করে ছাড়বো। বলে সে আবারও তেড়ে আসতে চাইল। রৌদ্রবীর এবার আর দেরি করলো না। সে ছো মেরে ইন্তেহার দুই হাত কবজি বরাবর চেপে ধরলো। ইন্তেহা ছটফট করছিল আর সমানে গালিগালাজ করছিল। রৌদ্রবীর তাকে টেনে রুমের ভেতর নিয়ে যেতে ঠিক তখনই ইন্তেহার জেদে তার সর্বশক্তি দিয়ে রৌদ্রবীরের পেটে এক খেঁচকা লাথি দিয়ে বসিয়ে দিল। হঠাৎই আক্রমণের জন্য রৌদ্রবীর প্রস্তুত ছিল না। সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে উল্টে গিয়ে সরাসরি খাটের উপর ধপাস করে পড়ল। কিন্তু সে ইন্তেহার হাত তখনও ছাড়েনি। ফলে ইন্তেহা রৌদ্রবীরের টানে ওর গায়ের উপর গিয়ে পড়ল। পর মুহূর্তে ইন্তেহা সামলে নিয়ে রৌদ্রবীরের বুকের উপর চেপে বসলো। তার চুল এলোমেলো, চোখে খুনের নেশা। সে দুই হাত দিয়ে রৌদ্রবীরের ভেজা চুলগুলো শক্ত করে মুঠো করে ধরলো এবং সজোরে টান দিতে শুরু করলো। উফ, স্যার 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 বলছি, বেয়াদব মহিলা, মাথা ছিঁড়ে ফেলবি নাকি? রৌদ্রবীর রাগে দাঁতে দাঁত চেপে বলল। ইন্তেহা আরো জোরে চুল টানতে টানতে দাঁত কিরমির করে বলল, ছাড়বো? তোরে আজ ন্যাড়া করে ছাড়বো। কাল রাতে অনেক বিরত দেখাইছিস না? এখন কেমন লাগে বল? ওই কাগজে কি লিখে নিছিস বল? দাঁড়িয়ে থাকা তিমির আর আধার দরজার ফাঁক দিয়ে দৃশ্য দেখে পাথর হয়ে গেল। আভা আর নূর তো এখনো উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে আছে। রৌদ্রবীর ইন্তেহার হাত দুটো চেপে ধরে ছাড়িয়ে আনলো। তার তোয়ালেটা যে কোনো সময় খুলে যাওয়ার উপক্রম, কিন্তু ইন্তেহার সেদিকে কোনো খেয়ালই নেই। রুমের ভেতর তখন লঙ্কা কাণ্ড। ইন্তেহার পাগলামি আর রৌদ্রবীরের আত্মরক্ষার চেষ্টা দেখে করিডোরে দাঁড়িয়ে থাকা তিমির আর আধার আর স্থির থাকতে পারল না। তারা বুঝতে পারলো এখনই হস্তক্ষেপ না করলে রৌদ্রবীরের মাথার অর্ধেক চুল আজ ইন্তেহার হাতেই থেকে যাবে, নয়তো রৌদ্রবীর আজ ইন্তেহার হাত ভেঙে ছাড়বে। তিমির আর আধা দ্রুত ঘরে ঢুকে ইন্তেহার দুই বাহু ধরে সজোরে টান দিল। ইন্তেহা তখনও রৌদ্রবীরের চুল মুঠো করে ধরার চেষ্টা করছে আর অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তিমির ইন্তেহাকে টানতে টানতে বলল, কিন্তু ছাড়, পাগল হয়েছিস নাকি? আধারও তিমিরকে সাহায্য করতে করতে বলল, আরে ভাই ছাড়, ভাইয়ের তোয়ালে খুলে যাবে তো। অনেক কসরত করে তারা ইন্তেহাকে রৌদ্রবীরের উপর থেকে সরিয়ে আনলো। ইন্তেহা তখনও হাঁপাচ্ছে আর দু হাতে রৌদ্রবীরের ছিঁড়ে আসা কয়েকটা চুলের গোছা। ইন্তেহা হাঁপাতে হাঁপাতে বলল, এই অনেক কইতে কজে ওই কালকে রাতে আমার লগে কি করছে? নয়তো ওর ওর বালটা ছিলে ফেলবো একদম আমি।
কথাটা বলে সে রাগে গড়গড় করতে করতে আবারও তেড়ে যেতে চাইলো, কিন্তু তিমির তাকে শক্ত করে ধরে রুমের দরজার দিকে নিয়ে যেতে লাগলো। তিমির বোঝানোর চেষ্টা করে বলল, তোর কোথাও ভুল হচ্ছে ইন্তেহা। রুদ্রবীর এরকম করবে কেন? বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রুদ্রবীর উঠে বসলো, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তার চুলগুলো পাখির বাসার মতো হয়ে আছে। সে অত্যন্ত দ্রুত নিজের কোমরের তোয়ালেটা ঠিক করে টেনে বাঁধলো। বিছানায় 2 হাত দিয়ে ঠ্যাস দিয়ে আরাম করে বসলো। তারপর ইন্তেহার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ইন্তেহা দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলো, বল হারামজাদা, কাল রাতে কি করেছিস তুই? ওই কাগজে কি লেখা ছিল? হ্যাঁ? রুদ্রবীর শান্তভাবে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, তোর মাথায় গন্ডগোল আছে, তুই স্বপ্ন দেখছিস? কোনো কাগজ ছিল না। রুদ্রবীরের এই কথা শুনে ইন্তেহার মাথায় এর ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে জোর করে বলতেও পারছে না যে আসলে কাগজ ছিল কিনা। রুদ্রবীর শুধু তাকে ধরে নিয়ে এসেছিল এইটুকুই, বাকি সব ঝাপসা লাগছে তার কাছে। বিরক্ত হলো ইন্তেহা। সে এক ঝটকায় তিমিরের হাত সরিয়ে দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। করিডোরে আবার নূর তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকলেও সে কারো দিকে ফিরল না। ইন্তেহার যাওয়ার দিকে তাকিয়ে রুদ্রবীর একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে ঘিয়ের পাত্র উল্টে দেওয়ার ক্ষমতা এই রুদ্রবীর মাহতাব চৌধুরী রাখে। ক্লিয়ার হট। ড্রয়িং রুম এক থমথমে অস্বস্তি নেমে এসেছে। শেহজাদ সোফায় বেশ আয়েশ করে বসে চা খাচ্ছিল, কিন্তু তার তীক্ষ্ণ নজর ছিল সিঁড়ির দিকে। ইন্তেহার ওই রুদ্রমূর্তি দেখার পর তার আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে গেছে। সে কাপটা টেবিলে রেখে অত্যন্ত ভদ্রতার মুখোশ পরে মিসেস নীলার দিকে তাকিয়ে বলল, আন্টি, এই গ্রামটা তো বেশ চমৎকার। ভাবছিলাম বিকেলটা একটু ঘুরে দেখলে মন্দ হতো না, কিন্তু একা একা তো আর পথঘাট চিনি না। মিস্টার এহসানের শেহজাদকে খারাপ লাগে তেমন না, কিন্তু ছেলেটা অদ্ভুত। তবে ইন্তেহার প্রতি শেহজাদের দৃষ্টি দেখে মিস্টার এহসান হয়তো কিছু বুঝতে পারছেন। মিসেস নীলাও কেন জানি শেহজাদকে অনেক পছন্দ করেন। মিসেস নীলা কিছু বলার আগে মিসেস তানিয়া সাথে সাথে তিমির, আধার আর ইন্তেহার দিকে তাকিয়ে বললেন, আরে এটা কোনো ব্যাপার হলো? তিমির, আধার, তোমরা তো গত 2 দিনে গ্রামটা মোটামুটি চিনে ফেলেছ। ইন্তেহাকেও সাথে নাও। তোমরা সবাই মিলে শেহজাদকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। ইন্তেহা তখন এক কোণে দাঁড়িয়ে একটা প্লাস্টিকের বাটি থেকে মুড়ি মাখানো খাচ্ছিল। মিসেস তানিয়ার কথা শুনে তার চিবানো থেমে গেল। সে এক মুহূর্তের জন্য বিরক্ত দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর সজোরে একটা মুড়ি চিবিয়ে বেশ কর্কশ গলায় বলে উঠল, আমি যেতে পারবো না এর সাথে। কারে নিয়ে ঘুরতে যাব? ওই আপদটারে? আমার খেয়ে দেওয়ার কাজ নেই। ইন্তেহার মুখে এমন সরাসরি অশালীন শব্দ শুনে মিসেস নীলা আর মিসেস তানিয়া দুজনই থতমত খেয়ে গেলেন। মিসেস নীলা আর চোখে শেহজাদের দিকে তাকালেন। শেহজাদের ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। সে যেন ইন্তেহার এই অভদ্রতাটাও উপভোগ করছে। মিসেস তানিয়া কড়া গলায় বললেন, ইন্তেহা, এটা কেমন কথা? বড়রা একটা কথা বলছে আর তুই এভাবে মুখে যা আসে তাই বলছিস? ইন্তেহা বাটি থেকে এক মুঠো মুড়ি মুখে পুরে দিয়ে গটগট করে শেহজাদের সামনে দিয়ে চলে যাওয়ার সময় বিরক্তি নিয়ে বলল, যারে দেখার শখ হয়েছে সে যাক, আমারে এই ফালতু কাজের মধ্যে টানবেন না একদম। আমি নিজের রুমে যাচ্ছি। সে চলে যাওয়ার সময় শেহজাদের দিকে একবার এমনভাবে তাকালো যেন শেহজাদ রাস্তার কোনো আবর্জনা। তিমিরা রাধার অসহায় মুখে দাঁড়িয়ে রইল। রুদ্রবীরের সাথে সকালের ওই কুরুক্ষেত্র পর ইন্তেহা যে এখন কাউকে ছাড়বে না সেটা তারা ভালো করে বুঝতে পারছে। মিস্টার রায়হান এইসবে কোনো গুরুত্ব দিল না। সে ফোনে কোনো কাজের কথা বলতে লাগলো। শেহজাদ তখনও শান্ত। সে উঠে দাঁড়িয়ে শার্টের কলারটা ঠিক করতে করতে মনে মনে বলল, তেজ তো কম না। এই আগুনটা নিয়ন্ত্রণ করতে পারলে খেলাটা আসলেও জমে উঠবে। আর বারান্দার ওপর থেকে রুদ্রবীর স্থির চোখে পুরো দৃশ্যটা দেখছিল। তার চোয়াল শক্ত হয়ে আসছে। শেহজাদের ওই লোলুপ দৃষ্টি তার সহ্য হচ্ছে না। রুদ্রবীর বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিচে ইন্তেহার প্রস্থান দেখছিল। সে লাইটার নিয়ে একটা সিগারেট ধরালো। ধোঁয়াটা ধীর লয়ে ছেড়ে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এই হাসির মানে অত্যন্ত গভীর। রুদ্রবীর সিগারেটটা আঙ্গুলের ফাঁকে চেপে ধরল। সে বুঝতে পারছে ইন্তেহার এই রাগ আর জেদটাই আসলে তার সবচেয়ে বড় অস্ত্র। ইন্তেহা কাউকে পাত্তা দেয় না, এমনকি রুদ্রবীরকেও না। আর এটাই রুদ্রবীরের নেশা। সে নিচে তাকিয়ে দেখলো শেহজাদ তখনও তিমির আর আধারের সাথে কথা বলছে। রুদ্রবীর বিড়বিড় করে বলল, ঘুরে আয় শেহজাদ, গ্রামটা ভালো করে দেখে নে, কারণ এই মাটির নিচে তোকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করব। ইন্তেহা এহসানকে বাগে আনার মন্ত্র শুধু এই রুদ্রবীর মাহাতো চৌধুরী জানে। রুদ্রবীর ধীর পায়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। তার মাথা এখন একদম পরিষ্কার। শেহজাদের চালের বিপরীতে সে এমন এক মরণ ফাঁদ পাতবে যেটা থেকে চাইলেও শেহজাদ কখনো বের হতে পারবে না।
শেহজাদ ড্রয়িং রুমের গুমট পরিবেশ থেকে মুক্তি পেতে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। তিমির আর আধার অনিচ্ছা সত্ত্বেও তাকে সঙ্গ দেওয়ার জন্য পেছনে এসে দাঁড়িয়েছে। তবে শেহজাদের ধ্যান জ্ঞান এখন ওসব দিকে নেই। তার মাথায় ঘুরছে ইন্তেহার অবাধ্য চোখের চাহনি। ঠিক তখনই শেহজাদের ব্যক্তিগত সহকারী আরফিন হন্তদন্ত হয়ে বাগান পেরিয়ে তার কাছে এগিয়ে এলো। আরফিনের মুখ কিছুটা ফ্যাকাশে, হয়তো রৌদ্রবীরের লোকজন গতিবিধি সে লক্ষ্য করেছে। শেহজাদকে একা পেয়ে আরফিন কিছুটা ইতস্তত করে নিচু স্বরে ডাকলো, স্যার একটা কথা ছিল। শেহজাদ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। তিমির আর আধারকে ইশারায় একটু দূরে যেতে বলে সে আরফিনের মুখোমুখি হলো। শেহজাদ পকেট থেকে একটা দামি লাইটার বের করে নাড়াচাড়া করতে করতে বলল, কি বলবি জলদি বল, হাতে সময় কম। আরফিন এদিক ওদিক তাকিয়ে গলা আরো খাদে নামিয়ে পড়ল, স্যার আপনি কি এই ইন্তেহা মেয়েটার পিছনে একটু বেশি সময় নষ্ট করছিলেন না? রুদ্রবীর মাহাতাব চৌধুরী কিন্তু সাধারণ কেউ নন। ওনার সাথে পাল্লা দিয়ে এই মেয়েকে হাসিল করা মানে জলজ্যান্ত আগুনের কুণ্ডলিতে চাপ দেওয়া। আমি বুঝতে পারছি না স্যার, আপনি কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসেন? মানে এই তুচ্ছ একটা মেয়ের জন্য কি নিজের কেরিয়ার আর সেফটি ঝুঁকির মুখে ফেলবেন? ভালোবাসা শব্দটা আরফিনের মুখ থেকে বের হওয়া মাত্রই শেহজাদের হাতের লাইটারে শব্দটা থেমে গেল। মুহূর্তের মধ্যে শেহজাদের চেহারা শান্ত ভাবটা উবে গিয়ে সেখানে এক পৈশাচিক কাঠিন্য ফুটে উঠল। সে এক ঝটকায় আরফিনের শার্টের কলারটা চেপে ধরে ওকে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরলো। আরফিনের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। শেহজাদ দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, ভালোবাসা? তুই কি মনে করিস আমি তোর মতো কোনো সস্তা রোমান্টিক উপন্যাসের নায়ক? ইন্তেহা ইহসান আমার কাছে কোনো ভালোবাসার নাম না, ও একটা ট্রফি। যে ট্রফিটা রৌদ্রবীর মাহতাব চৌধুরীর বুক থেকে ছিনিয়ে নিতে পারলে ওর দম্ভ মাটির সাথে মিশে যাবে। আমি ওকে ভালোবাসি কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো রৌদ্রবীর ওকে চায়, আর যা রৌদ্রবীর চায় তা ধ্বংস করা বা নিজের করে নেওয়াটাই আমার নেশা। সে আরফিনের কলারটা আরো জোরে মোচড় দিয়ে ধরলো। শেহজাদের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে গর্জে উঠে বলল, পরের বার যদি আমার সামনে দাঁড়িয়ে প্রেম ভালোবাসার মতো ফালতু আলাপ করিস তবে এই গ্রাম থেকে তোর লাশটাও ফিরবে না। মনে রাখবি, শেহজাদ কখনো প্রেমে পড়ে না, শেহজাদ শুধু জয় করতে জানে। আর ইন্তেহা হলো রৌদ্রবীরের সেই দুর্বলতা, যা দিয়ে আমি ওকে তিলে তিলে শেষ করব। শেহজাদ এক ঝটকায় আরফিনকে ছেড়ে দিল। আরফিন কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা হলো। শেহজাদ নিজের শার্টের হাতা ঠিক করতে করতে অত্যন্ত স্বাভাবিক গলায় তিমির আর আধারের দিকে তাকিয়ে হাসলো। চলুন গ্রামটা ঘুরে দেখা যাক। আরফিন একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, কাজের প্রেশার তো। শেহজাদের এই গিরগিটির মতো রং বদলানো দেখে আরফিনের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারলো এই লড়াই এখন আর শুধু ইন্তেহাকে কেন্দ্র করে নয়, শুধু এটা এখন দুই হিংস্র হায়নার অস্তিত্বের লড়াই পরিণত হয়েছে। গ্রামের স্কুলটার সামনে বিশাল বটগাছ, তার শিকড়গুলো যেন মাটির গভীরে কোনো পুরনো গোপন কথা চেপে ধরে রেখেছে। গাছের গোড়া ঘিরে সিমেন্টের তৈরি বাঁধানো বেঞ্চ, সেখানে দুই হাঁটুতে ভর দিয়ে নিচু হয়ে বসে আছে ইন্তেহা। তার দৃষ্টি মাটির দিকে স্থির, কিন্তু মনের ভেতরে চলছে প্রবল ঝড়। মুখে চুইংগাম যেটা অনবরত চিবোচ্ছে। তার মাথায় বারবার গত রাতের স্মৃতিগুলো ভিড় করছে। রৌদ্রবীর তাকে ওভাবে তুলে নিয়ে গেল কেন? কি করেছিল তাকে অজ্ঞান করে? স্মৃতিগুলো যেন ঘন কুয়াশায় ঢাকা, সবকিছু ঝাপসা। একটা তীব্র বিরক্তি আর অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইন্তেহার মেজাজ যেমন, রৌদ্রবীরের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তাকে সে মাটির নিচে পুঁতে ফেলত, কিন্তু রৌদ্রবীরের ক্ষেত্রে সে অসহায়। কেন জানি তার উপর হাত তোলা তো দূর, শক্ত করে কিছু বলতেও মন সায় দিচ্ছে না। রৌদ্রবীরের সান্নিধ্যে গেলে ইন্তেহার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ওঠে। বুকের ভিতর যেন সহস্র ড্রাম একসাথে বাজতে থাকে। এ কিসের লক্ষণ? তবে কি সে প্রেমে পড়ছে? ভাবনাটা মনে আসতেই ইন্তেহার গা গুলিয়ে উঠল। সে প্রবল বেগে মাথা নাড়িয়ে নিজের মনে বলে উঠল, না না, এসব প্রেম ট্রেম আমার দ্বারা সম্ভব নয়। তা আবার এই শালাকে যে আমাকে একা রেখে চলে গিয়েছিল, কখনোই না। আধার এতক্ষণ বটগাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইন্তেহার প্রতিটা অঙ্গভঙ্গি খুঁটিয়ে দেখছিল। তার নীরবতা আর অস্থিরতা আধারের মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে ইন্তেহার কাঁধে হাত রাখলো। পাশে বসে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, ব্যাপার কি মামা, তোর হাব ভাব তো সুবিধার ঠেকছে না? ইন্তেহা চুইংগামটা মুখ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ভ্রু কুচকে তাকালো। তিক্ত স্বরে বলল, কি ভালো লাগছে না তোর? আধার এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, রৌদ্রবীর ভাইয়ের সাথে তো ঠিক ঝগড়ার মতো মনে হয় না, অন্য কিছু মনে হয়। আমার কেন জানি মনে হচ্ছে তোরা একে অপরকে আগে থেকেই চিনিস। নয়তো রৌদ্রবীর ভাই তোকে বউ বলে টিচ করে, অথচ তুই চুপ থাকিস।
মনে আছে ভিরান ভাই তোর গায়ে হাত তুলেছিল বলে তুই তার হাতে ছুরি বসিয়ে দিয়েছিলি, অথচ রুদ্রবীর তোকে 5টা থাপ্পড় মারার পরেও তুই টু শব্দ করলি না। কাল তোকে তুলে নিয়ে গেল, তবুও তুই শান্ত। ব্যাপারটা খুব খটকা লাগছে। আরও একটা জিনিস, ইন্তেহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আধার যোগ করলো, তিমির তোকে নিয়ে কতটা প্রোটেক্টিভ তা আমরা সবাই জানি। ভিরান ভাইয়ের সাথে লড়েছিল তোর জন্য, অথচ সেও রুদ্রবীরকে কিছু বলে না। তোরা 3জনকে আগে থেকেই পরিচিত, আমার থেকে কিছু লুকাচ্ছিস কিনা বল। ইন্তেহা কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আধারের প্রতিটা কথা সত্যি। তিমিরের রহস্যময় নীরবতা তাকেও ভাবিয়ে তুলল। ইন্তেহাকে চুপ থাকতে দেখে আধার গম্ভীর হয়ে পড়ল। আমাদের বন্ধুত্ব কি এতই ঠুনকো যে তোদের কাছে আমি পর হয়ে গেলাম? কিন্তু পরিস্থিতি হালকা করতে ইন্তেহা আধারের কাঁধে হাত রেখে বলল, আরে শালা এত সিরিয়াস হচ্ছিস কেন? কিন্তু আধার আজ নাছুর বান্দা। সে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দাঁড়িয়ে গেল, চোখ দুটো শক্ত করে বলল, কিন্তু মজা করিস না, আমি আজ সব জানতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত। ইন্তেহা পকেট থেকে একটা ললিপপ বের করে মুখে পুরে বিরক্তির সুরে বলল, কি জানতে চাস? কেন ওই শালি আমার সাথে এমন ব্যবহার করে? কেন কেন আমার বাবা চুপ থাকে? আর রুদ্রবীরকে আমি কিভাবে চিনি? এইসবই তো। হ্যাঁ, আমি সব কিছু জানতে চাই। ইন্তেহা তাচ্ছিল্যের হাসি হাসলো। এ ফালতুমার্কা কাহিনী শুনে কি করবি রে? এর চেয়ে একটা থ্রিলার মুভি দেখ, বেশি কাজে দিবে তাতে। আধার রাগে গর্জে উঠল। কিন্তু আধারের রাগ দেখে ইন্তেহা ললিপপটা মুখ থেকে বের করে ম্লান হাসলো। এরপর এক এক করে মিস্টার এহসানের অতীতে সমস্ত কালো অধ্যায় আধারের সামনে মেলে ধরল। ইন্তেহার কণ্ঠে নেই কোনো আবেগ, কোনো চোখের জল, বরং সেখানে জমাটবদ্ধ রাগ আর ঘৃণা উপচে পড়ছে। সব শুনে আধার যেন বাকরুদ্ধ হয়ে গেল। ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওইটুকুতে কাহিনী শেষ হলে তো ভালোই হতো। বাবা কোমায় চলে গেল, কিন্তু ওই শালি তেজ এক বিন্দুও কমলো না। আমি যে কিভাবে বড় হয়েছি তা শুধু আমিই জানি। 5 বছর বয়স থেকে অন্ধকার আমার পিছু নিয়েছে। বিশাল অট্টালিকার ভেতর 5 বছরের একটা শিশু আপন মনে হেঁটে বেড়াচ্ছে। পরনে একটা লাল ফ্রক, মাথার উস্কো খুস্কো চুল, যেন কতকাল সেখানে চিরুনি ছোঁয়া লাগেনি। মশার কামড়ে ছোট্ট গালে আর হাতে লালচে ছোপ পড়েছে, মুখটা ফ্যাকাশে, কপালে এক জায়গায় কাটার দাগ, বোধহয় পড়ে গিয়ে চোট পেয়েছিল। কিন্তু তবু শিশুটির চোখে মুখে কি এক অদ্ভুত সারল্য। সে খুশিতে কাউকে ডাকছে, মা মা। পুরো বাড়িতে কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। পেছনে একজন পরিচারিকা ছুটছে তাকে থামানোর জন্য। ইন্তেহা এক দৌড়ে গিয়ে থামলো একটা বড় দরজার সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়লো এক মায়াবী দৃশ্য। একজন সুন্দরী নারী অত্যন্ত মমতা নিয়ে 8-9 বছরের একটা মেয়ের চুল আঁচড়ে দিচ্ছেন। ইন্তেহা এক ছুটে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। বড় বোন ইবতেদা ইন্তেহাকে দেখে আটকে উঠে বলল, ইন্তেহা, ওভাবে ছুটছিস কেন? পড়ে গিয়ে আবার ব্যথা পাবি তো। মেয়ের কথায় নীলা মুখ তুলে তাকালেন, কিন্তু ইন্তেহার ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই তার শীতল চোখের দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। বিরক্তি নিয়ে বললেন, তুমি এখানে কি করছো ইন্তেহা? তোমাকে বলেছি না ইবতেদা আর আমার আশেপাশে আসবে না। অবুঝ ইন্তেহা মায়ের ধমকের মানে বুঝলো না। সে হাতে চিরুনিটা এগিয়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে আবদার করলো, মা, আমাকেও একটু চুল বেঁধে দাও না। কথাটা বলতে গিয়ে তার চোখ ভিজে এলো, কিন্তু নীলার পাষাণ মনে তা দাগ কাটলো না। তিনি পরিচারিকার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, ও এই রুমে ঢুকেছে। পরিচারিকা ভয় পেল, কিন্তু টু শব্দ করলো না। ইন্তেহা জেদ ধরে বলল, না, তুমিই আমার মা, তুমিই চুল বেঁধে দেবে। এই কথা শুনে নীলা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে মা বলবে না ইন্তেহা, আমি তোমার মা নই। অবিকল বাপের মতো বেয়াদব হয়েছে মেয়েটা। মায়ের তীব্র চিৎকারে দুই বোনই কেঁপে উঠল। নীলা ইবতেদাকে স্নেহে আগলে নিলেন, আর ইন্তেহা একা দাঁড়িয়ে রইল দরজার কাছে। তার ছোট্ট মনটা তখন কেবল একজোড়া মমতাময়ী হাতের ছোঁয়া খুঁজে ফিরছিল, যা তার কপালে কোনোদিনও জুটেনি। ইন্তেহা এভাবেই বড় হতে লাগলো। যে বয়সে শিশুদের পৃথিবী জুড়ে থাকে কেবল মায়ের আঁচল আর বাবার আদর, সেই বয়সে ইন্তেহার প্রতিটা দিন কাটত এক চিমটি ভালোবাসার কাঙাল হয়ে। কিন্তু সেই হাহাকার শোনার মতো কেউ ছিল না। তিল তিল করে তার সাজানো শৈশব এক দুর্বিষহ নরকে পরিণত হতে শুরু করলো। ইন্তেহা স্কুলে ভর্তি হলো। ছুটির ঘন্টা বাজলে গেটের সামনে যখন অন্য শিশুদের বাবা মায়েরা ভিড় করত, ইন্তেহা তখন ভিড়ের মাঝে নিজের প্রিয় মুখগুলো খুঁজত। তার জন্য কোনো গাড়ি আসতো না, তবুও তার ছোট্ট মনে একটা বিশ্বাস ছিল, বাবা এলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। এই এক বুক আশা নিয়ে সে প্রতিদিন স্কুল ছুটির পর অপলক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে থাকতো। কিন্তু দিন গড়িয়ে মাস যেত, মাস গড়িয়ে বছর, কারো দেখা মিলত না। বৈষম্যের বিষ বাষ্প তাকে প্রতি মুহূর্তে দগ্ধ করত।
ইবতেদা যা চাইতো তার চোখের পলক ফেলার আগেই তা হাজির করা হতো, কিন্তু ইন্তেহার বেলায় সবকিছুই ছিল অমিল। ছোটবেলায় অন্তত দুবেলা দুমুঠো খাবার জুটত কপালে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই ন্যূনতম অধিকারটুকু ধীরে ধীরে তার কাছ থেকে কেড়ে নেওয়া হতে শুরু করলো। শূন্য পেটে আর তার চেয়েও বেশি শূন্য এক হৃদয় নিয়ে ইন্তেহা বড় হতে থাকলো এক চরম অভিমানে। বাইরে যখন মুষলধারে বৃষ্টি নামতো কিংবা কনকনে শীতের রাতগুলো নিস্তব্ধ হয়ে আসতো, ইন্তেহার ছোট্ট শরীরটা তখন জ্বরের ঘোরে কাঁপতো। কপালটা আগুনের মতো গরম, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ। সে অসহ্য যন্ত্রণার মুহূর্তে সে খুব করে চাইতো কেউ একজন আসুক, কেউ একজন তার মাথায় আলতো করে হাত রাখুক, পরম মমতায় জলপট্টিটা বদলে দিক। কিন্তু অন্ধকার ঘরটা ইন্তেহা থাকতো একদম একা। রাতের গভীরতা যখন বাড়তো, দেয়ালের ছায়াগুলো যখন দানবের মতো ভয় দেখাতো, ইন্তেহা ভয়ে গুটিসুটি মেরে পড়ে থাকতো বিছানার এক কোণে। তার খুব ইচ্ছে করতো চিৎকার করে মা বলে ডাকতে, কিন্তু সে জানতো সেই ডাকে কেউ সাড়া দেবে না। নীলার ঘরের বন্ধ দরজাটা তার জন্যে কোনোদিনও খুলবে না। ক্ষুধায় পেট চুইচুই করতো, কিন্তু এক গ্লাস জল এগিয়ে দেওয়ার মতো মানুষও ছিল না বাড়িতে। জ্বরের ঘরে যখন পৃথিবী দুলতো, তখন পাশের ঘর থেকে হয়তো ইবতেদার হাসির শব্দ কিংবা আবদার মেটানোর খুনসুটি ভেসে আসতো। সেই শব্দগুলো ইন্তেহার কানে তপ্ত সীসার মতো লাগতো। সে বালিশে মুখ গুজে নিয়ে নিজের কান চেপে ধরতো। ইন্তেহার জীবনে সময় যেন এক স্থবির নদীর মতো থমকে গিয়েছিল। তার বয়স বাড়ছিল ঠিকই, কিন্তু বুকের ভেতর লালিত সেই ছোট্ট শিশুটি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিল। যে বিশাল অট্টালিকায় সে বড় হচ্ছিল, সেটি এখন আর তার কাছে ঘর মনে হয় না, মনে হয় এক নির্জীব কারাগার। সেখানে পাথরে দেয়াল আছে, সদর দরজা আছে, এমনকি মানুষও আছে, নেই শুধু এক বিন্দু ভালোবাসা। বলতে বলতে আরও 5টি বছর কেটে গেল। আগের মতো সেই চঞ্চলতা আর নেই। ইন্তেহার ছোট ছোট পা দুটো এখন আর ঘাস মারিয়ে দৌড়ে বেড়ায় না, তারা যেন অকাল বার্ধক্যে থমকে গেছে। তার ঠোঁটের অমলিন হাসিটা কোনো অজানায় হারিয়ে গেছে, সে নিজেও জানে না। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সে এক বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতো পৃথিবীর অন্য শিশুদের। কেউ মায়ের হাত ধরে গল্প করতে করতে যাচ্ছে, কেউ বাবার কাঁধে চড়ে হাসিতে ফেটে পড়ছে, আর সে ধুলোমাখা একাকী পথে তার ছায়াটাই কেবল তার একমাত্র সঙ্গী। মাঝে মাঝে শূন্যতার তাকিয়ে তার মনে হতো, আমি কি সত্যি এই পৃথিবীর কেউ? সেদিন বিকেলের আকাশটা ছিল মেঘলা, চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো। স্কুল ছুটির পর ইন্তেহা যখন একা বাড়ির পথে হাঁটছিল, তখনই হঠাৎ কয়েকটা বড় ছেলে তার পথ আগলে দাঁড়ায়। তাদের চোখে ছিল নিষ্ঠুর কৌতুক আর ঠোঁটে এক বিকৃত হাসি। একজন বলে উঠল, এই পুচকে, কোথায় যাচ্ছিস? আরেকজন বাঁকা হেসে বলল, অন্যজন এত বলল। তাড়াহুড়া কিসের তোর? ইন্তেহার বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে উঠল। সে কোনো উত্তর না দিয়ে দ্রুত পা চালালো, কিন্তু ছেলেগুলো তাকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো। পেছন থেকে তাদের কুরুচিপূর্ণ মন্তব্য আর অট্টহাসি তাকে কুঁকড়ে দিচ্ছিল। যখন একজন তার একদম সামনে এসে পথ আটকে দাঁড়ালো, তখন ইন্তেহার ভিতরে জমে থাকা ভয়টা হঠাৎ এক আর্তনাদে বিস্ফোরিত হলো। সে প্রাণপণ শক্তিতে দৌড় দিল। ঝাপসা চোখ আর হাঁপাতে থাকা ফুসফুস নিয়ে সে শুধু এক জায়গায় পৌঁছাতে চাইল, তার বাড়িতে। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে ইন্তেহা সোজা গেল নীলার কাছে। তার কান্না ভেজা কণ্ঠ আর থরথর করে কাঁপা শরীর নিয়ে সে বলতে চাইল, মা, কিছু ছেলে আমায়। কিন্তু তার আরতি শেষ হওয়ার আগে নীলা চরম বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিলেন, তীব্র অবজ্ঞায় পড়লেন, চুপ, এইসব ন্যাকামো আর নাটক আমার সামনে করবি না। ইন্তেহা স্তব্ধ হয়ে গেল। তার কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বর আরো ক্ষীণ হয়ে এলো। আমি খুব ভয় পেয়েছিলাম মা। নীলা এবার তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বরফ শীতল কণ্ঠে এমন এক কথা বললেন যা কোনো সন্তানের কল্পনাতেও আসার কথা নয়। তোকে মেরে কেন ফেললো না ওরা? মুহূর্তের জন্যে মনে হলো পৃথিবীটা তার অক্ষ পথে ঘোরা থামিয়ে দিয়েছে। ইন্তেহার কানে শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, তোকে মেরে কেন ফেললো না, মেরে কেন ফেললো না? তার ছোট্ট কোমল হৃদয়টা যেন কেউ অদৃশ্য এক কঠিন মুঠোয় চেপে ধরল। আশ্চর্যজনকভাবে তার চোখের জল শুকিয়ে গেল। চিৎকার করে কাদার মতো শক্তিটুকু অবশিষ্ট রইল না তার শরীরে। সে আর কোনো কথা বলল না, কোনো প্রতিবাদ করলো না, শুধু ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলো। নীলার এই বিষাক্ত বাক্যটি যেন তার ভেতরের সমস্ত কোমলতাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠল, কিন্তু এই লাল বর্ণ কান্নার জন্য নয়, বরং বছরের পর বছর দমিয়ে রাখা রাগ, চরম অপমান আর এক তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ ছিল এই দৃষ্টি। ইন্তেহা সোজা চলে গেল অট্টালিকার পেছনের পরিত্যক্ত অংশে, যেখানে মানুষের আনাগোনা নেই, পড়ে আছে কেবল পুরনো কাঠ, ভাঙা আসবাব আর ধুলোবালি মাখা শুকনো ডালপালা। ইন্তেহা ধীরে ধীরে এগুলো সেদিকে। সেখান থেকে সে খুঁজে নিল একটা শক্ত মোটা লাঠি। কিছুক্ষণ লাঠিটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তার যে ছোট আঙ্গুলগুলো একদিন মায়ের হাত ধরতে চেয়েছিল, সেই আঙ্গুলগুলোই এখন কাঠটাকে শক্ত করে চেপে ধরল, যেন তার ভিতরে আগুন জ্বলছে। একটা দেশলাই আনলো, চারিপাশ কাঁপছিল, তার হাত কাঁপছে। আগুন ধরালো তার নরম হাতে। লাঠির মাথায় ছোট্ট শিখাটি ধীরে ধীরে বড় হতে লাগলো। লেলিহান শিখা যেন ইন্তেহার হৃদয়ে এতদিন ধরে জ্বলতে থাকা গোপন আগুনেরই এক দৃশ্যমান রূপ। আগুনের আলো
তার লাল হয়ে থাকা চোখে প্রতিফলিত হচ্ছিল। ইন্তেহা বুঝে গেছে যে পৃথিবী তাকে ভালোবাসা দিতে পারেনি, সেই পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি এখন তার নিজের হাতেই। ইন্তেহা লাঠিটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই জায়গার দিকে। সন্ধ্যার আলো ফিকে হয়ে এসেছে, চারিপাশে আধো অন্ধকার জমা হচ্ছে। রাস্তার ওপাশে ভাঙা দেওয়ার ইন্তেহা ওই ছেলেগুলোর সামনে এগিয়ে দাঁড়ালো, যারা এখনো বসে আড্ডা দিচ্ছে। ইন্তেহাকে দেখে তারা প্রথমে হেসেই উঠল, আরে দেখ আবার আসছে। কিন্তু তাদের হাসি থেমে গেল ঠিক পর মুহূর্তে ইন্তেহার লাল হওয়া হিংস্র চোখ দেখে। স্কুল ড্রেসটা এলোমেলো, ইন্তেহাই প্রথম তার মাথায় থাকা হিজাবটা একটানে খুলে পাশে ফেলে দিল। ছাড়া চুলগুলো বেরিয়ে এলো, কপালে ঘামের সাথে লেপটে আছে চুলগুলো। ইন্তেহা কোনো কিছু না বলে সোজা সামনে দাঁড়ানো ছেলেটার দিকে লাঠিটা ছুঁড়ে মারলো। আগুনের শিখা দুলে উঠল আর ছেলেটা চিৎকার করে পিছিয়ে গেল। আরেকজন এগিয়ে এসে বলল, পাগল হয়ে গেছে। ইন্তেহা হাসলো, গা হিম করা সেই হাসি। সে এবার লাঠিটা শক্ত করে ধরে সরাসরি আঘাত করলো ছেলেটার হাতে। আগুন শরীরে লাগতে ছেলেটা ব্যথায় কুঁকড়ে গেল। একটা শিশুর ভিতরে জমে থাকা ঝড় আজ বয়ে চলেছে। ইন্তেহা তবুও থামেনি, সে একের পর এক আঘাত করতে থাকলো। ছেলেগুলো চেয়েও আর উঠতে পারলো না, তাদের শরীর জ্বলছে, অনেক জায়গায় পুড়ে গেছে। গগন কাঁপানো চিৎকার করছে এক একটা অপমানের প্রতিশোধ, অবহেলার জ্বালা আর ভেতরে জমে থাকা বছরের পর বছর কষ্ট। সব সে আজ ছেলেগুলোর উপরে উঠাতে লাগলো। ছোট্ট শরীর, কিন্তু আঘাতগুলো ছিল ভয়ঙ্কর দৃঢ়। সে আর ভয় পাচ্ছে না, বরং ছেলেগুলোই এখন পিছিয়ে যাচ্ছে। পাগল হয়ে গেছে, দূরে থাক। ইন্তেহা হাঁপাচ্ছিল, কিন্তু তবুও তার হাত থামেনি। একটা ছেলে এসে ইন্তেহাকে চাপড়ে ধরলো আর বলল, প্লিজ থাম, আমাদের ভুল হয়েছে। ছেলেটার বাহুবন্ধন থেকে ইন্তেহা নিজেকে ছাড়াতে পারল না, থামলো সে। তার বুক ওঠানামা করছে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। বাকি ছেলেগুলো মাটিতে পড়ে, কেউ হাত চেপে ধরে, কেউ পিছিয়ে দাঁড়িয়ে, সবাই ভয়ে অস্থির। ইন্তেহা লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিল, ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ নিচু কিন্তু শীতল। তোদের এক একটাকে জ্যান্ত কবর দিয়ে দেবো। একটা বাক্য, কিন্তু তার ভেতরের অন্ধকার স্পষ্ট। এই বাক্যে মেয়েটা আজ আর কাঁদছে না, তার চোখে আগুন, ঘৃণা আর ক্ষোভ। ছেলেগুলোর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে পালালো সবাই। সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন অদূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। স্কুলের গেটের ঠিক পাশেই দাঁড়িয়েছিল 17 বছরের এক যুবক। পরনে সাধারণ স্কুল ড্রেস, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত অতল গভীরতা। সে পুরো ঘটনাটা প্রত্যক্ষ করলো, শুরু থেকে শেষ পর্যন্ত। তার চোখে কোনো আতঙ্ক নেই কোনো করুণা, বরং তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। যেন সে ভয় পায়নি, বরং যা ঘটেছে তা তাকে ভীষণভাবে আগ্রহী করে তুলেছে। আধার কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল সব শুনে। তার চোখে মুখে রাজ্যের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল খেলা করছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে সে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে ছিল? ইন্তেহা এক মুহূর্ত দেরি করলো না, তার মুখে কোনো আবেগের রেখা নেই, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা আর নির্লিপ্ত। সে শুধু একটা নাম উচ্চারণ করলো, রুদ্রবীর মাহাতাব চৌধুরী। ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন বাড়ির সামনে জমে উঠল অস্বাভাবিক ভিড়। সেই ছেলেগুলোর বাবা মায়েরা রাগে ফুঁসতে ফুঁসতে দরজায় এসে দাঁড়ালেন। তাদের কণ্ঠে অভিযোগের তপ্ত আগুন ঝরে পড়ছে, চোখে সীমাহীন ক্ষোভ। শোরগোল তুলে তারা চিৎকার করতে লাগলেন, আপনার মেয়েকে সামলান, ও আমাদের ছেলেদের উপর এইভাবে হামলা করলো কেন? এইটুকু বয়সে এত হিংস্র, বড় হয় ও কি হবে? ভেতরের গুমট বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। নীলাধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। সব শুনে তার চোখে কোনো বিস্ময় বা বিচলিত হওয়ার চিহ্ন নেই, সেখানে কেবল এক অদ্ভুত কঠোরতা স্থির হয়ে আছে। সব কথা স্থিরভাবে শুনলেন তিনি। একবারের জন্য ইন্তেহার দিকে তাকালেন না, তারপর বরফ শীতল গলায় কেবল একটা নির্দেশ দিলেন পরিচারিকাকে, ওকে নিয়ে যান ভেতরে। ইন্তেহাকে টেনে নিয়ে যাওয়া হলো ড্রয়িং রুমে। সে কিন্তু প্রতিবাদ করলো না, তার শরীর জুড়ে এক অদ্ভুত নির্লিপ্ততা, চোখে নেই কোনো ভয়ের লেশমাত্র, যেন এই পরিস্থিতি তার কাছে অতি সাধারণ। নীলা ভারী শব্দে দরজাটা বন্ধ করে দিল। বাইরে তখনও অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু ঘরের ভিতর এখন এক থমথমে নীরবতা। সে স্থির দৃষ্টিতে তাকালো ইন্তেহার চোখের দিকে, আর পরক্ষণে নীলার রু যেন কেঁপে উঠল। সে এক পা পিছিয়ে গেল, তার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে কেন। নীলার মনে পড়ে গেল 11 বছর আগে সেই কথা। আজ ইন্তেহার চোখে তিনি যা দেখেছেন তা কেবল জেদ নয়, এ তো সেই একই চাহনি যা তিনি এহসানের চোখে দেখেছিলেন। সে একই অদম্য জেদ, সেই একই দাও দাও করা ক্ষোভ, সেই একই শীতল হিংস্রতা যা সবকিছু শেষ করে দিতে সক্ষম। নীলা শিউরে উঠে উপলব্ধি করলেন আজ রক্ত কথা বলছে। এহসানের সে অশান্ত রক্ত এখন ইন্তেহার ধমনীতে টকবক করে ফুটছে। দীর্ঘ 11 বছর যাকে সে দমিয়ে রাখতে চেয়েছিলেন, আজ তা প্রবল বেগে আত্মপ্রকাশ করছে। নীলা বুঝতে পারলেন ইতিহাসের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। নীলা বিড়বিড় করে বলল, না, আমি আমার স্বামী বাবা মাকে হারিয়েছি, আমার মেয়েকে হারাতে পারবো না।
ইন্তেহা তখনও নির্লিপ্ত। নীলা আজ ইন্তেহার যেই রূপটা দেখছেন তা বাড়তে দেওয়া যাবে না। ছেলেগুলোকে এত হিংস্রভাবে মেরেছে যা দেখে তার রূপ কাঁপছে। এইটুকু একটা মেয়ে এত হিংস্রতা কোথায় পায়? নীলার রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কাকে বড় করেছেন তিনি? হঠাৎই ঠাস শব্দ হলো। থাপ্পড়টা এত জোরে পড়লো যে ইন্তেহা টলে গেল। সে মেঝেতে পড়ে গেল, কিন্তু তবুও তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ল না। নীলা চিৎকার করে উঠলেন, তুই এত পশু কিভাবে হলি? ইন্তেহা নির্বিকার। সে তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটা দেখলো। নীলার চোখে তখন এক অদ্ভুত উন্মত্ততা। ইন্তেহার এই নির্লিপ্ততা দেখে তিনি আরো তেড়ে গেলেন। তার মনে হলো তিনি ইহসানকে দেখছেন। ইন্তেহাকে একটানে মেঝে থেকে উঠিয়ে একের পর এক থাপ্পড় মারতে থাকলেন আর চিৎকার করে বলতে লাগলেন, তুই কি ভাবিস নিজেকে? এই বয়সে গুন্ডামি শুরু করেছিস? তারপর আবারও দাঁতে দাঁত চেপে চিৎকার, বাবার মতো খুনি হতে চাস? কেন বাবার মতো হচ্ছিস? ওই পশুর রক্ত তোর শরীরে কেন বইছে? ইন্তেহার সহ্য করতে পারলো না, ডুকরে কেঁদে উঠল। ইন্তেহার মুখ থেকে রক্ত পড়ছে। ইন্তেহা চিৎকার করে কেঁদে উঠে নীলার পা জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। নীলা ইন্তেহার চুলের মুঠি ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।